যে ঘটনাটা আমি বলবো, এই ঘটনাটা হচ্ছে আপনার একটা জিনের আংটিকে ঘিরে। ওই আংটি থেকে একটা জিন বের হয় এবং ওই জিন এসে বলে যে তোর কি ইচ্ছা আছে বল, আমি পূরণ করব। আপনারা হয়তো ভাবতেছেন যে এটা হয়তো ওই যে আলিফ লায়লা কিংবা অনেক মুভিতে দেখা যায় যে আলাদিনের চেরাগ থাকে, সেখানে ঘষা দিলে জিন বেরোয় আসে এবং বলে যে বল আমি তোর কি ইচ্ছা পূরণ করতে পারি। বিষয়টা মোটেও ওই রকম না, সম্পূর্ণ ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো যেখান থেকে আমি ঘটনাটা কালেক্ট করছি, যার কাছ থেকে শুনছি আমি, এই ঘটনাটা ঘটছে তার বাবার সাথে, বহু বছর আগের ঘটনা। তো আমি ঘটনায় যাই, ঘটনায় গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হয়েছিল। তো করিম নামে একটা লোক ছিল, যে ছিল একজন সাধারণ গোর খুদক, যিনি কবর খুঁড়তেন। ওই গ্রামে আশেপাশে কোনো লোক মারা গেলে কবরস্থানে যে কবরটা খুঁড়তো, সেই কাজটাই উনি করতেন। এবং একটা নির্মম বিষয় হচ্ছে যে ওনার যেহেতু আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, পরিবারে 3টা সন্তান ছিল এবং বাড়িতে একজন মা ছিল, বয়স্ক মা ছিল। ওনার সবসময় চিন্তা করতে হইতো যে কখন একটা মানুষ মারা যাবে, কখন সে কবর খুঁড়বে, আর সেই কবর খুঁড়ার টাকা দিয়ে সে বাড়িতে বাজার করে নিয়ে যাবে। এতটাই অবস্থা খারাপ ছিল। এবং উনি কবর খুঁড়ার কারণে ওই গ্রামের মানুষজন তাকে ওইভাবে মূল্য দিত না, সবসময় একটু দূর দূর ছাই ছাই করতো। গ্রামের মানুষ যেহেতু অনেক কুসংস্কারে ভরা। তো ওই গ্রামেই একজন কবিরাজ ছিল, তার নাম হচ্ছে আদু কবিরাজ। উনি গ্রামে বিভিন্ন ওই মানুষ যখন পজেস্ট হইতো, জিন ভূত ধরতো, তখন উনি এগুলা ছাড়াইতেন কিংবা মানুষকে ঝাড়ফুঁক দিতেন। এবং ওই গ্রামে লোকমুখে শোনা যায় ওইখানে নাকি ওই কবিরাজে অনেকগুলা জিনও পালতো আর কি, ওনার বসে অনেকগুলা জিন ছিল। তো ওনার পরিবারে ওই কবিরাজ বলে যান যে আমি যখন মারা যাব তখন আমার সাথে আমার হাতের একটা আংটি আছে, এই আংটিটাও দাফন করবা। তো বয়সজনিতর কারণে ওই কবিরাজটা মারা যাওয়ার পরে ওই যেখানে ওই করিম যে কবরস্থানে কাজ করত, ওই কবরে তাকে মাটি দেওয়া হয় এবং ওই আংটিটা সহ। তো বেশ কিছুদিন পরে ওই গ্রামে আরেকজন লোক মারা যায়। এতদিনে ওই কবরটা মোটামুটি মুছে গেছে, কবরটা আর নাই, মাটির সাথে মিশে গেছে, প্লেন হয়ে গেছে। তো যখন বেশ কিছুদিন পরে একটা লোক ওই গ্রামে মারা যায়, তখন উনি ওই জায়গাতেই, যেখানে ওই আদু কবিরাজের মাটি দেওয়া হয়েছিল, দাফন করা হয়েছিল, ওই জায়গাতেই কবর খুঁড়ে, নতুন কবর। এবং খুঁড়তে গিয়েই দেখে একটা আংটিটা এমন আছিল যে খুবই চকচক করতেছে। এতদিন মাটিতে পড়ে থাকার পরেও আংটিটা দেখে মনে হইতেছিল যে এটা খুব দামি আংটি। উনি ওই করিম যে গড় খুদক, উনি চিন্তা করলেন যে যাই হোক, আংটিটা যেহেতু পাইছি, এই আংটিটা বিক্রি করলে আমার সংসারে অন্তত ভালো মন্দ এবার কোনো বাজার করে নিয়ে যাওয়া যাবো। উনি এই চিন্তা করে, কি করে উনি আংটিটা নিয়ে বাসায় চলে যায়। তো বাসায় আংটিটা যখন রাখে ঘুমায়, রাত্রে হঠাৎ করে সে স্বপ্নে দেখে যে আংটির ভিতর থেকে একটা জিন বের হয়ে আসছে এবং তারে ডাকতেছে, মালিক আমি এখন থেকে আপনার দাস, আমি আপনার সব ইচ্ছা পূরণ করব, বলেন আপনার কি ইচ্ছা। এই স্বপ্নটা দেখার সাথে সাথে ওই করিমের স্বপ্নটা ভেঙে দেয়। ঘুম ভাঙার পরে উনি উঠে ওই আংটিটা নেয়ার পরে হাতায় দেখে ঠিক সেই মুহূর্তে ওই আংটি থেকে সত্যি একটা জিন বেরোয় আসে। এবং ওই জিনটা যখন বেরোয় আসে, করিম খুব ভয় পায়। তখন ওই জিনটা বলে যে মালিক, আপনি ভয় পায়েন না, আমি আপনার কোনো ক্ষতি করব না, আমি আপনার ইচ্ছা পূরণ করব। আমি এতদিন ওই আংটির ভিতরে বন্দি ছিলাম, এই আংটিটা আদু কবিরাজের কাছে ছিল, আদু কবিরাজ আমাকে এই আংটির ভিতরে বন্দি করে রাখছিল, আমি তার গোলাম ছিলাম। এখন আংটিটা যেহেতু আপনার কাছে, আমি এখন থেকে আপনার গোলাম। তো উনি বলতেছে যে মানে ভয়ে ভয়ে উনি বলতেছে যে আমার কোনো ইচ্ছা পূরণ করা লাগবে না, তুমি চলে যাও। তো ওনার ঘরে যেহেতু 3জন সন্তান ছিলেন, এর মধ্যে একজন মানে প্রাপ্তবয়স্ক মানে বিয়েযোগ্য একটা মেয়ে ছিলেন তার। যেহেতু গরিব মানুষ ছিলেন, মেয়েটারে কোনো ভালো করে বিয়ে দিতে পারতেছিল না। যেখান থেকে বিয়ের ঘর আসে, বিয়ে ভেঙে যায়, বিয়েটা হয় না। তো এইসব নিয়ে উনি চিন্তা করতেছে পরদিন।
করতে করতে ওনার মাথায় চিন্তা আসে যে ওই আংটিতে তো একটা জিন আছে, ওই জিনেরে যদি আমি বলি যে আমার মেয়ের বিয়েটা তুমি করাই দাও, জিন তো বলছিল যে জিনটা ইচ্ছা পূরণ করে, দেখি কাজ হয় কিনা। তো যে এই চিন্তা করা, রাত হওয়ার সাথে সাথে ওই যখন সবাই ঘুমাই পড়ে ওই আংটিটা বের করে ওই আংটির ভিতর থেকে ওই জিনটারে ডাকে এবং জিনটা বের হয়ে আসে। জিন বের হয়ে বলে যে বলেন মালিক, আপনার কি ইচ্ছা আমি পূরণ করব। তখন ওই করিম বলে যে আমার মেয়েরে অনেকদিন ধরে বিয়ে দিতে পারতেছি না, আমার মেয়েটা বিয়ে যোগ্য হয়ে গেছে, তুমি যেহেতু বললা যে তুমি সব ইচ্ছা পূরণ করতে পারবা, তুমি কি আমার মেয়ের বিয়ে দিতে পারবা? তখন ওই জিনটা বলে আমি অবশ্যই পারবো মালিক, তবে পূরণ করার আগে আমার একটা শর্ত আছে মালিক, আমি এমনি এমনি কারো আশা পূরণ করি না, তার বিনিময়ে আমি কিছু নেই, এটা আপনার দিতে হবে। তখন ওই করিম চিন্তা করে যে আমি তো গরিব মানুষ, আমার কাছ থেকে আর কি নিব, কি বায় আছে আমার। তখন করিম বলে ঠিক আছে নিও, কিন্তু কি নিবা? তখন জিনটাই বলে যে আমি কাউকে কোনো কিছু বলে নেই না, যখন আমি নেই তখন সে বুঝতে পারে। তখন করিম বলে ঠিক আছে। তো দু একদিন যাওয়ার পরে ওর মেয়ের একটা বিয়ের ঘর আসে, ভালো বিয়ের ঘর আসে এবং বিয়েটাও আল্লাহর রহমতে ঠিকঠাক হয়ে যায়। তো যেদিন মেয়েটারে তুইলে দেয় তারপরের দিনই তার মা অসুস্থ, মানে হঠাৎ করে বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইজড। সে মনে মনে চিন্তা করে যে কি হইল এটা, আমার মাটা অসুস্থ, দেখি ওই জিনেরা যায় বলি, ওই জিনটা আমার মারে সুস্থ করে দিতে পারে কিনা। তো রাত হওয়ার পরে ওই করিমে ওই আংটিটা বের করে আবার জিনটারে ডাকে এবং জিনটারে বলে যে আমার মাটা তো হঠাৎ করে অসুস্থ, তুমি কি আমার মারে সুস্থ করে দিতে পারবা? তখন ওই জিনটা বলে যে হুজুর, আমি যে আপনারে বলছিলাম যে আপনার কাছ থেকে আমি কিছু নিব আপনার ইচ্ছা পূরণ করলে, সেটাই আমার নিয়ে আসিল, আপনার মায়ের সুস্থতা আমি নিয়ে নিছি, আপনার মা এখন অসুস্থ। তখন করিম চিন্তা করলো যে যেই মা আমার এত কষ্ট করে লালন পালন করে বড় করছে, যে মায়ের কুলে আমি ঘুমাইছি, সেই মাটা আমার কারণে অসুস্থ থাকবো, এটা ভাবে তার খারাপ লাগে। তখন উনি চিন্তা করলো যে আচ্ছা তাহলে এখন ওর কাছে এটা চাই, ও যেহেতু সব ইচ্ছা পূরণ করে, আমার মারে সুস্থ করে দিক। তখন ও জিনরা বলে যে ঠিক আছে, তুমি এখন আমার আরেকটা ইচ্ছা পূরণ করো, তুমি আমার মারে সুস্থ করে দাও। তখন ওই জিনটা বলে মালিক, আপনি ভাইবে চিন্তা বইলেন, আমি কিন্তু এটার বিনিময়ে অন্য কিছু নেব। তখন করিমের মাথার মধ্যে অন্য কোনো চিন্তা নাই, তখন করিমের মাথার মধ্যে চিন্তা হইল তার মারে সুস্থ করতে হবে। তখন এই জিনরা বলে যে ঠিক আছে, তুমি আমার মারে সুস্থ করে দাও, তোমার যা নিয়ে নিও, আমার আছেই বা কি, আমার একটা মা ছিল সুস্থ, এটা তো তুমি অসুস্থ করে দিছ, আর কি আছে। ঠিক আছে যান, সকালবেলা উঠে দেখবেন যে আপনার মা সুস্থ হয়ে গেছে। পরের দিন সকালে করিম দেখে দিব্যি তার মা আসলে সত্যি সত্যি সুস্থ হয়ে গেছে। কিন্তু এর মধ্যে যেটা ঘটছে, ওনার যে ছোট ছেলে ছিল উনি বুবা হয়ে গেছে, ও বুবা হয়ে গেছে আর কথা বলতে পারে না। তখন ও বুঝতে পারে যে আমার মারে যে সুস্থ করলাম, ও যে বিনিময় নেয়, তার বিনিময় বোধহয় এইটাই যে আমার মা সুস্থ করার কারণে আমার সন্তান বুবা হয়ে গেছে। পরের দিন রাত্রে ও আবার জিনের কাছে যায়, ডাইকে বলে যে তুমি এটা কি করলা, আমার সন্তানরে বুবা বানাই দিছো, তুমি আমার সন্তানরে সুস্থ করে দাও। তখন ওই জিনটা বলে মালিক, আমি তো আপনার সন্তানের সুস্থ করে দিব, কিন্তু তার বিনিময়ে আমি নিব। তখন ওই করিমের মাথার মধ্যে একটা চিন্তা যে তার সন্তানের সুস্থ করতে হবে। তখনও চিন্তা করে যে সব তো নিলই, আর কি নিব। তখনও বলে যে ঠিক আছে দাও, সুস্থ করে দাও। তখন জিনটা তারা আবার বলে যে মালিক, আবার ভাইবে দেখেন, এখনো কিন্তু আপনার কাছে সময় আছে। তখনও করিম বলে যে ঠিক আছে, তুমি আমার সন্তানের সুস্থ করে দাও। ঠিক আছে, পরের দিন সকালবেলা দেখবেন যে আপনার সন্তান সুস্থ হয়ে গেছে।
পরের দিন সকালে উঠে দেখে আসলে ওর ছেলে কথা বলতেছে। এর মধ্যেই যেটা ঘটে, ওর যে মেয়ে বিয়ে দিছিল, ওই মেয়ের বাড়ি থেকে একটা লোক আসে খবর নিয়ে যে আপনার মেয়ে খুব অসুস্থ, পেট ব্যথা, তাই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, সে ওইখানে মারা গেছে। তখন করিম বুঝতে পারে যে না, আমার মেয়েটা এই কারণে মারা গেছে। এত বড় বিনিময় ও তখন চিন্তা করে না, এই জিনরে এই আংটিটা তার সাথে রাখা যাবে না। তখনও চিন্তা করলো এই আংটিটা সে নদীতে ফালাই দিব। তো পরের দিন যথারীতি আংটিটা নিয়ে ওই নদীতে ফালাই দেয়। বাড়িতে এসে দেখে যে জায়গায় আংটিটা এর আগে রাখছিল ওই জায়গাতে আংটিটা পড়ে আছে। উনি অবাক হয়ে যায়, তার মানে উনি বুঝে ফেলে যে এই আংটি কোনোভাবেই তার পিছু ছাড়বো না। এবং রাত্রে করিম রে ওই জিনটা ডাক দিয়ে বলে, মালিক, এত সহজে আপনি আমাকে ফেলে দিবেন, আমার পিছু ছাড়াবেন? এর আগে যে কবিরাজের কাছে আমি ছিলাম, ওনার তো অনেক এলেম ছিল, অনেক কিছু জানতো, যেই এলেম ধারা আমার এই আংটির ভিতরে বন্দি করে রাখছে। আপনার তো কোনো এলেম নাই, আপনি কেমনে আমারে বন্দি করবেন? আমি আপনার পিছু ছাড়বো না। আপনি বলেন আপনার কোন ইচ্ছা আছে, আমি আপনার ইচ্ছা পূরণ করব, তাড়াতাড়ি বলেন। তখন করিম বলে, আমার কোনো ইচ্ছা নাই। তখন জিনটা বলে, হুজুর, যতবার আপনি আমার কাছে ইচ্ছা করছেন, আমি ইচ্ছা পূরণ করছি, ততই আপনি আমার সাথে মিশে গেছেন। আপনি চাইলেও এখন আর আগের জায়গায় ফেরত যেতে পারবেন না। আপনার বলতেই হবে আপনার কোন ইচ্ছা আমি পূরণ করবো, বলেন। তো করিম বলে যে ঠিক আছে, আজকে যাও, আমি তোমার পরে জানাম। তো এই সময় ওই জিনটা চলে যায়। পরের দিন তাড়াতাড়ি করে করিম উঠে ওই যে কবরস্থান আছে, কবরস্থানে যে হুজুর আছে ওই হুজুরের কাছে যায়। হুজুরের যায় সবকিছু খুইলা বলে। ওই হুজুরটা সবকিছু শোনার পরে করিম রে বলে যে ঠিক আছে করিম, আমি আজকে রাত্রে এটা নিয়ে একটু আমলে বসে আমি তোমারে জানাবো এটা কেমনে কি করা যাবে। তো করিম চলে যায়। যাওয়ার পরে পরের দিন করিম ওই হুজুরের কাছে আসে। হুজুর তারপর ওই করিম রে বলে যে করিম, এটা কোনো সাধারণ জিন না, এটা খুব শক্তিশালী একটা জিন। এই জিনেরে বশ করতে হইলে আমার দ্বারা সম্ভব না, এটা যারা কুফরি করে তাদের দিয়ে করতে হবে। তো ওনার কথা মতো ও করিম একটা কবিরাজ ধরে, যে কিনা কুফুরি টুফুরি করত, ধরে এবং ওই হুজুরে ওই ইয়ের কাছে নিয়ে যায়, ওই কবিরাজের কাছে নিয়ে যায়। এবং ওই কবিরাজ আসন দিয়ে বলে যে করিম, এটা খুবই শক্তিশালী জিন, এটা আমার দ্বারা আয়ত্তে আনা সম্ভব না, এটা হুজুরেরই করা লাগবো, এটা একজন ইমানদার দিনী ব্যক্তি, এটা আল্লাহর কালাম ধারা ওই জিনটারে বশ করা লাগবো, এটা আমার ধারায় সম্ভব না। তখন ওই হুজুরটা করিম রে বলে যে করিম, তুমি চিন্তা করো না, আমি দেখি এটার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তখন ওই হুজুরটা 40 দিনের একটা আমল করে এবং করিম রেও বলে যে করিম, আমি তোমার 40 দিন পরে এটার সমাধান আমি দিব। তো এইভাবে 40 দিন পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে ওই করিম রে ডাইকে ওই হুজুরটা বলে যে করিম, তোমার এটার সমাধান আমি পাইছি, এটার একটা সমাধান আছে। এই এলাকায় যদি কোনো দিনই ইমানদার ব্যক্তি যদি মারা যায়, সেই মরদেহর সাথে ওই আংটিটা সহ ওই জায়গায় দাফন করতে হবে, তাইলে এটার শক্তি শেষ হবে, এছাড়া না। তো এখন ভালো মানুষ, দিনী মানুষ কবে মারা যাবে, কবে ওই মানুষের সাথে দাফন হবে, তো ওনারা অপেক্ষায় থাকে। বেশ কিছুদিন যাওয়ার পরে ওই যে মসজিদে যে ইমাম সাহেব ছিল, হৃদরোগের কারণে ওই লোকটা স্ট্রোক করে মারা যায়, হুজুরটা মারা যায়। তখন করিম চিন্তা করে যে আমাদের এই গ্রামে, আমাদের এই সমাজে তো এখন উনি তো একজন দিনী লোক ছিল, ভালো পরেজগার লোক ছিলেন, তাইলে আমি এর সাথে দাফন করি। তো উনি মারা যায়। মারা যাওয়ার পরে ওই হুজুরের দেহর সাথে ওই আংটিটা দাফন করে। আল্লাহর রহমতে তারপর থেকে আর কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু ওই করিম আর ওই গ্রামে থাকে নাই, কারণ লোকজন ওনারে মানে অভিশপ্ত ভাবতো। ওনারা ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে আসছে। এখন ওই করিম সাহেব মারা গেছে, ওনার সন্তান এখন ভালো একটা চাকরি করে, উনি বিয়েও করছে, ওনার সংসারও মোটামুটি ভালো চলতেছে। তো ওনার কাছ থেকে কোনো না কোনোভাবে এই ঘটনা আমার কালেক্ট করা। প্রিয় লিসেনার, ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।